আসসালামু আলাইকুম। জাপানিজ কাঞ্জির আরও একটা মাস্টার ক্লাসে আপনাদের স্বাগতম। এই ক্লাসগুলোকে আমরা মাস্টার ক্লাস না বলে সহজ ক্লাস বলতে পারি, কারণ এই ক্লাসগুলো করলে আপনি জাপানিজ কাঞ্জি সবচেয়ে সহজ এবং সঠিক পদ্ধতিতে শিখতে পারবেন। আপনি অন্য কোথাও এত সহজ ব্যাখ্যা সহকারে গুছানো ক্লাস আর পাবেন না। সেই সাথে প্রত্যেকটা ক্লাস শেষে আপনাদের পিডিএফ দেওয়া হচ্ছে, যে পিডিএফগুলো দেখে আরও সহজে আপনি কাঞ্জি আয়ত্ত করতে পারবেন। প্রথম ক্লাসে আমরা মোট 10টি কাঞ্জি শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা আরও 10টি কাঞ্জি নতুন করে শিখব। তবে আমি একটু বলে রাখি, আমার ক্লাসগুলো যারা নতুন জাপানিজ ভাষা শিখতেছেন তাদের জন্য, শিখতেছেন বা শিখবেন তারাই দেখবেন। যারা এক্সপার্ট আছেন, যারা N5-4 শেষ করে ফেলেছেন তাদের জন্য না। সুতরাং আপনারা যারা এক্সপার্ট আছেন দয়া করে আমার ক্লাসগুলো ইগনোর করবেন। আর আমিও আপনাদের মতো এখনও জাপানিজ ভাষার ছাত্র। জাপানিজ ভাষার পাশাপাশি আমি আরও 2টা ভাষার ছাত্র, চাইনিজ এবং কোরিয়ান। আমি মোট 3টা ভাষার ছাত্র, জাপানিজ, চাইনিজ, কোরিয়ান। পাশাপাশি এই 3টা ভাষা আমি শিখিয়ে থাকি বা ক্লাস নেই। যদি আপনি মনে করেন যে আমার ক্লাসগুলো দেখে উপকৃত হচ্ছেন তাহলে ফলো করতে পারেন। যদি মনে করেন না, আমার ক্লাসগুলো দেখে শেখার কিছু নাই, তাহলে ইগনোর করবেন। আমি এই 3টা ভাষা নিজে পড়তেছি প্লাস পড়াচ্ছি। আপনি যদি মনে করেন আমার ক্লাসে ভালো কিছু আছে তাহলে সেটা গ্রহণ করতে পারেন, আর খারাপ কিছু বা ভুল কিছু থাকলে সেটা বর্জন করতে পারেন অথবা ধরিয়ে দিতে পারেন। যাই হোক, কথাগুলো যাদের উদ্দেশ্যে বলেছি তারা অবশ্যই বুঝতে পেরেছেন এবং কেন বলেছি সেটাও তারা জানেন। আমরা পড়াশোনায় ফিরে আসি। আজকের ক্লাসে আমরা জাপানিজ ভাষার 10টা নাম্বার বা সংখ্যার কাঞ্জি শিখব। পাশাপাশি দেখব সেই নাম্বারের কাঞ্জিগুলো কিভাবে টেকনিকের সাহায্যে মনে রাখা যায়। যদিও আজকের ক্লাসটা একটু বেশি সহজ হবে। চলুন তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম কাঞ্জিটা হচ্ছে একের কাঞ্জি। এক একের কাঞ্জিটা হচ্ছে এইরকম, জাস্ট একটা দাগ। এটা এমনিতেই মনে রাখা যাবে যে এখানে একটা দাগ আছে, এই জন্য এটা একের কাঞ্জি। অথবা আমরা এটাকে মনে রাখতে পারি যে একটা পেন্সিল আড়াআড়ি দেওয়া আছে, যেহেতু একটা পেন্সিলের মতো এই জন্য এটা এক। তো এটার উচ্চারণ কি হবে এখন সেইটা দেখেন। এক, এই কাঞ্জিটার কুনিয়মি মানে জাপানিজ উচ্চারণ হবে হিতো, আর অনিয়মি মানে চাইনিজ উচ্চারণ হবে ইচি অথবা ইৎসু, দুইটাই হইতে পারে। তো শুরুতে আমরা দেখব কুনিয়মি জাপানিজ উচ্চারণ, এটা হচ্ছে হিতো। যদি এটা দিয়ে আমরা উদাহরণ দেখি, দেখেন এখানে লেখা আছে, এই যে এটা হবে হিতো, এটা হচ্ছে তসু, উচ্চারণটা হবে হিতোৎসু। হিতোৎসু মানে হচ্ছে একটি, হিতো মানে এক, আর এই তসু এইটা দিয়ে টি বা টা বোঝায়, যেটা বস্তুকে নির্দেশ করে। তাহলে হিতো মানে এক, আর এখানে আছে হিতোৎসু, একটি। আবার দেখেন নিচে আরেকটা উদাহরণ আছে, এটা হচ্ছে হিতো, আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা কাঞ্জি, এটা আমরা সামনে শিখব। এটা হচ্ছে মানুষের কাঞ্জি, যেটাকে আমরা বলতে পারি জন। তো দেখেন এটা হচ্ছে এক বা একের কাঞ্জি, আর এটা হচ্ছে মানুষের কাঞ্জি। উচ্চারণ হবে দেখেন হিতোরি, হিতোরি একজন। তাহলে এখানে উচ্চারণ কিন্তু হিত হচ্ছে, হিতোরি একজন। শুরুতে ছিল হিতোৎসু একটি, হিতোরি একজন। জন মানেই তো মানুষ বা মানুষজনকে বোঝায়। এরপর নিচে আছে দেখেন অনিয়মি বা চাইনিজ উচ্চারণ। আমরা দেখতে পাচ্ছি প্রথমে কাঞ্জিটা আছে, এটার এখানে উচ্চারণ হবে ইচি। তাহলে ইচি, আর এইটা হচ্ছে মাসের কাঞ্জি, আমরা আগেই শিখেছিলাম, যেটার নাম হচ্ছে গাৎসু। এটাকে আমরা বলবো ইচি গাৎসু। ইচি মানে এক, গাৎসু মানে মাস। 1 নম্বর মাস মানে হচ্ছে জানুয়ারি মাস। যদি 2 নম্বর মাস হয় তাহলে হবে ফেব্রুয়ারি মাস, 3 নম্বর মাস হলে তখন হবে মার্চ মাস, এইভাবে। তাহলে ইচি গাৎসু অর্থ হচ্ছে জানুয়ারি মাস। নিচে দেখেন আবার ওই একের কাঞ্জি আছে, এখানে উচ্চারণ হবে অনিয়মি বা চাইনিজ উচ্চারণ। তাহলে এটা হচ্ছে ইচি, আর এটা হচ্ছে বান। ইচি বান মানে 1 নাম্বার, ইচি মানে 1, বান মানে নাম্বার।
নিচে দেখেন আবার আছে আমাদের কাঞ্জিটা, তাহলে এটা হবে ইচি। আর এটা হচ্ছে নিচি। নিচি দিয়ে দিন বুঝায়, বার বুঝায়, তারিখ বুঝায়। এটা আমরা শুরুর ক্লাসে শিখেছিলাম, মানে প্রথম ক্লাসে। তাহলে ইচি নিচি মানে একদিন। 24 ঘন্টায় যে একদিন হয় সেই একদিন বোঝাচ্ছে, ইচি নিচি একদিন। এরপর আমরা আবারও দেখতে পাচ্ছি যে একের কাঞ্জি আছে, এবং এইটা হচ্ছে দিন, বার বা তারিখের কাঞ্জি। আমরা যে কোনো একটা বলতে পারি, কিন্তু এখানে এইটা ব্যতিক্রম। এইটার উচ্চারণ অনিয়মী, মানে চীনা উচ্চারণের সাথেও মিলে না, কুনিয়মী মানে জাপানিজ উচ্চারণের সাথেও মিলে না। এটা সম্পূর্ণ ব্যতিক্রম হবে, আলাদা করে মনে রাখতে হবে। এই জন্য আমি এটা আলাদা কালার করে দিয়েছি। দেখেন এটার উচ্চারণ হবে সুইতাসি। সুইতাসি মানে হচ্ছে 1 তারিখ। উচ্চারণটা আলাদা, বাট কাঞ্জি দেখে কিন্তু বোঝা যায় যে এটা হচ্ছে একের কাঞ্জি, আর এইটা হচ্ছে তারিখ বা দিনের কাঞ্জি। তাহলে এক আর এটা হচ্ছে তারিখ, 1 তারিখ। উচ্চারণটা ঠিক নেই, উচ্চারণটা ব্যতিক্রম। উচ্চারণটা হবে সুইতাসি আর অর্থ হবে 1 তারিখ। এই ছিল আমাদের প্রথম কাঞ্জি। আমি আপনাদের শুরুর ক্লাসে বলেছিলাম যে কুনিয়মি বা জাপানিজ উচ্চারণ হয় সাধারণত সিঙ্গেল থাকলে, আর অনিয়মি বা চীনা উচ্চারণ হয় সাধারণত ডবল কাঞ্জি বা সংযুক্ত কাঞ্জি থাকলে, তবে এর ব্যতিক্রমও হতে পারে। তো দেখেন এখানে এই কাঞ্জির অনিয়মী বা চীনা উচ্চারণ ছিল ইচি এবং ইৎসু। আমরা সবগুলো উদাহরণ কিন্তু ওই যে ইচি দিয়েই দেখলাম। ইৎসু এটা সাধারণত কম ব্যবহার হয়, এই জন্য আমি এইটার কোনো উদাহরণ এখানে দেই নাই। আমাদের দ্বিতীয় কাঞ্জি, এটা হচ্ছে 2-এর কাঞ্জি। সহজেই মনে রাখা যাবে যে এখানে 2টা দাগ আছে, এই জন্য এটা দিয়ে 2 বোঝায়, অথবা এটা 2টা পেন্সিলের মতো, এই জন্য 2 বোঝায়। আর লেখার যে স্ট্রোক অর্ডার সেইটা ডান পাশে ইন্ডিকেট করে দেওয়া আছে। প্রথমে উপরের স্ট্রোকটা দিতে হবে, তারপর নিচের স্ট্রোকটা এভাবে লিখতে হবে। আমি পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনারা পিডিএফে স্ট্রোক অনুযায়ী লেখা আছে, যখন আপনারা বাসায় লিখবেন স্ট্রোক অনুযায়ী ধারাবাহিকভাবে কাঞ্জি লেখার চেষ্টা করবেন। তো যাই হোক, এটা 2-এর কাঞ্জি, 2টা দাগ আছে, এই জন্য এটা দিয়ে 2 বোঝায়, খুবই সহজ। এটার কুনিয়মি জাপানিজ উচ্চারণ হবে ফুতা, আর অনিয়মি চীনা উচ্চারণ হবে নি। তো শুরুতে দেখেন কুনিয়মি মানে জাপানিজ উচ্চারণ, এটা হচ্ছে ফুতা। তাহলে এটা দিয়ে যদি আমরা উদাহরণ দেখি, এটা হচ্ছে ফুতা আর পাশে লেখা আছে তসু, উচ্চারণ হবে ফুতাৎসু। ফুতাৎসু অর্থ হচ্ছে 2টি। ফুতা মানে 2, আর এই যে সাথে আছে তসু, ওইটা দিয়ে টি বা টা বোঝায়। তো ফুতা 2, ফুতাৎসু 2টি। এটা ব্যবহার করা হবে বস্তুর ক্ষেত্রে, কেমন? আবার নিচে লেখা আছে দেখেন, এটা হচ্ছে ফুতা আর পাশে আছে মানুষের কাঞ্জি, উচ্চারণ হবে ফুতারি। ফুতারি অর্থ হচ্ছে 2জন। ফুতারি 2জন। এরপর আবার দেখেন লেখা আছে ফুতা বা 2, এরপর এটার সাথে আমরা দেখতে পাচ্ছি যে দিন বা তারিখের কাঞ্জি আছে। তাহলে আমরা সহজেই অর্থ বুঝতেছি যে এটা 2 আর এটা হচ্ছে তারিখ, 2 তারিখ বোঝায়। কিন্তু এখানে উচ্চারণটা একটু আলাদা হবে। উচ্চারণটা হবে ফুৎসুকা। ফুৎসুকা অর্থ হচ্ছে 2 তারিখ। উচ্চারণটা কিছুটা ব্যতিক্রম, হ্যাঁ। ফুতাৎসুকা না, সহজে বলার জন্য ফুতাৎসুকা না বলে ওরা বলে ফুৎসুকা। যেহেতু ওরা সহজে একটু শর্ট করে বলে, আমরাও ওইভাবে বলবো ফুৎসুকা, অর্থ হচ্ছে 2 তারিখ। তো এইগুলো ছিল কুনিয়মি মানে জাপানিজ উচ্চারণ। এখন যদি আমরা চীনা উচ্চারণ দেখি, চীনা উচ্চারণ হচ্ছে নি। যেমন এইটা হচ্ছে নি মানে 2, আর এইটা তো মাসের কাঞ্জি, এটার অর্থ হবে 2 মাস। 2 মাস মানে ফেব্রুয়ারি মাস, কিন্তু উচ্চারণটা কী হবে? এটা নি আর এটা হচ্ছে গাৎসু। তাহলে নি গাৎসু অর্থ হচ্ছে 2 নম্বর মাস মানে ফেব্রুয়ারি মাস। আবার আছে দেখেন, তাহলে এটার উচ্চারণ হবে এখানে নি আর জিকান। জিকান মানে হচ্ছে ঘন্টা, তাহলে নি জিকান 2 ঘন্টা। এই হচ্ছে আমাদের 2-এর কাঞ্জি। এখানে 2টা দাগ আছে, এই জন্য এটা 2, আর এটার উচ্চারণ হবে ফুতা, আবার এটার উচ্চারণ হবে নি। জাপানিজ উচ্চারণ হবে ফুতা, চীনা উচ্চারণ হবে নি। আশা করি ক্লিয়ার হয়েছেন। এর পরের কাঞ্জিটা হচ্ছে 3-এর কাঞ্জি। আমরা এটাও সহজে মনে রাখতে পারবো যে এখানে 3টা দাগ আছে, এই জন্য এটা দিয়ে 3 বোঝাচ্ছে, অথবা এটাকে 3টা পেন্সিলের সাথে আমরা তুলনা করে মনে রাখবো। আর এখানে কাঞ্জি লেখার যে স্ট্রোক অর্ডার সেটা দেওয়া আছে, আপনারা ফলো করবেন। এখন এটার কুনিয়মি জাপানিজ উচ্চারণ হবে মি।
অনিয়মী মানে হচ্ছে চীনা উচ্চারণ হবে সান। আপনার কিন্তু কুনিয়মী পড়তে হবে, অনিয়মীও পড়তে হবে, দুইটাই পড়তে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। তাহলে চলেন আমরা কুনিয়মী মানে জাপানিজ উচ্চারণ দিয়ে উদাহরণ দেখি। যেমন এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি তিনের কাঞ্জি আছে, এটার উচ্চারণ হবে মি, আর সাথে আছে তসু, উচ্চারণ হবে মিৎসু। মিৎসু অর্থ হচ্ছে তিনটি, মি হচ্ছে তিন, আর তসু ওটা দিয়ে টি বা টা বোঝায়, মিৎসু অর্থ হচ্ছে তিনটি। আর এখানে খেয়াল করেন ওই মিয়ের সাথে কিন্তু ছোট্ট একটা সু ছিল, ছোট্ট সু থাকলে ওইটা উচ্চারণ হয় না, মিৎসু তিনটি। আবার দেখেন আছে মি, এরপরে আমরা দেখতে পাচ্ছি তারিখ বা দিনের কাঞ্জি আছে, তো এখানে এটার উচ্চারণ হবে কা। আমরা এই কাঞ্জিটা শুরুর ক্লাসে শিখেছি যে এটার অনেকগুলো উচ্চারণ আছে, আপনারা শুরুর ক্লাসটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো এখানে উচ্চারণ হবে, এটা হচ্ছে মি, এটা হচ্ছে কা, মিক্কা। ওই মাঝখানে ছোট সু আসার কারণে ডবল হয়ে গেছে উচ্চারণ, মিক্কা। মিক্কা হচ্ছে 3 তারিখ, মিৎসু তিনটি, মিক্কা 3 তারিখ। এই কাঞ্জির জাপানিজ উচ্চারণ হচ্ছে মি, এই কাঞ্জিটার চীনা উচ্চারণ হচ্ছে সান। এটা দিয়ে উদাহরণ দেখেন, এই যে এটা হচ্ছে সান, আর এটা হচ্ছে মাস, যেটার উচ্চারণ হবে গাৎসু, সান গাৎসু অর্থ হচ্ছে মার্চ মাস। সান মানে 3 আর গাৎসু মানে হচ্ছে মাস, 3 নাম্বার মাস মানে মার্চ মাস। আবার দেখেন লেখা আছে সান, আর এটা হচ্ছে নেন, সান মানে 3, নেন মানে বছর, সান নেন 3 বছর। আবার লেখা আছে সান, এরপর এটার সাথে আছে নিন, সান মানে 3 আর নিন মানে জন, সান নিন 3 জন। এই ছিল আমাদের 3-এর কাঞ্জি, এখানে 3টা দাগ দেওয়া আছে, আমরা ওইটা দেখে সহজে মনে রাখবো যে এটা দিয়ে 3 বোঝায়। আর এটার উচ্চারণ হবে মি এবং সান, দুইটাই হতে পারে, কেমন আপনার দুইটাই মুখস্থ করতে হবে। আর এই উদাহরণগুলো বারবার পড়বেন, তাহলে যখন বাক্যের ভিতরে কাঞ্জি থাকবে আপনি সহজেই ধরতে পারবেন যে এখানে কুনিয়মিটা উচ্চারিত হচ্ছে নাকি অনিয়মিটা উচ্চারিত হচ্ছে। এরপর আছে আমাদের 4-এর কাঞ্জি, এটা হচ্ছে 4, এটা দিয়ে 4 বোঝায়। এটাকে আমরা কিভাবে মনে রাখবো সেটা একটু দেখেন। আমরা 1 2 3 3টা পেন্সিল দিয়ে মনে রাখছিলাম, আর এই কাঞ্জিটার চারপাশ আটকানো আছে, যেহেতু চারপাশ আটকানো আছে আমরা ধরে নিব চারপাশে 4টা পেন্সিল আছে। এই যে এই পাশে পিকচারটা খেয়াল করেন, এই চারপাশের 4টা স্ট্রোক আমরা ধরে নিচ্ছি যে চারপাশে 4টা পেন্সিল আছে। যেহেতু চারপাশে 4টা পেন্সিল আছে এই জন্য এটা দিয়ে 4 বোঝায়। আর মাঝে যে 2টা স্ট্রোক আছে ওই 2টা স্ট্রোক আমরা ধরে নিব ওই 2টা হচ্ছে 2টা রাবার, 2টা ইরেজার বা 2টা রাবার। তো সহজে এই কাঞ্জিটা মনে রাখবো যে এর চারপাশ আটকানো মানে চারপাশে 4টা পেন্সিল আছে, যেহেতু চারপাশে 4টা পেন্সিল আছে এই জন্য এই কাঞ্জিটা দিয়ে 4 বোঝাবে, কেমন। এখন আসেন এই কাঞ্জিটার জাপানি উচ্চারণ হবে ইও অথবা ইয়ন, দুইটাই হইতে পারে, ইও হবে ইয়ন হবে, দুইটাই হবে। এখানে ছোট সু আছে, ছোট সু উচ্চারিত হবে না এই জন্য উচ্চারণ ইও। তাহলে কুনিয়মি বা জাপানিজ উচ্চারণ হবে ইও অথবা ইয়ন। আর অনিয়মি বা চীনা উচ্চারণ কি হবে, চীনা উচ্চারণ হবে শি। আমরা দেখলাম কুনিয়মি হচ্ছে ইও অথবা ইয়ন, আর অনিয়মি বা চীনা উচ্চারণ হচ্ছে শি। আমরা উদাহরণ দেখি চলেন, যেমন এই ইও দিয়ে আগে উদাহরণ দেখি। এই যে দেখেন এটা 4-এর কাঞ্জি, এখানে লেখা আছে এটার উচ্চারণ হবে এখানে ইও, আর এটা হচ্ছে নিন, ইও নিন 4 জন, ইও মানে 4 আর নিন অর্থ জন, ইও নিন 4 জন। আবার দেখেন আবার আছে ইও, এটা হচ্ছে 4, আর এতসু এইটা দিয়ে টি বা টা বোঝায়, আমরা আগেই পড়েছি, তাহলে উচ্চারণ হবে ইয়ৎসু, ইয়ৎসু অর্থ হচ্ছে 4টি, ইয় মানে 4 আর তসু ওইটা দিয়ে টি বা টা বোঝায়, এবং এটা বস্তুকে নির্দেশ করে এই জন্য ব্র্যাকেটে বস্তু লেখা আছে। এরপরে দেখেন আবার লেখা আছে ইও, আর এটা হচ্ছে কা, এটা দিয়ে তারিখ বোঝাবে, তাহলে ইয়ক্কা, ইয়ক্কা অর্থ হচ্ছে 4 তারিখ। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ইয়ন, শুধু ইয়ন থাকলে সেটা দিয়ে তো 4 বোঝাবে, এইটাই স্বাভাবিক। উপরে আমরা দেখলাম যে এটা 4-এর কাঞ্জি। তাহলে আমরা এখানে দেখতেছি যে কুনিয়মি বা জাপানি উচ্চারণে 2টি উচ্চারণ আছে, একটা হচ্ছে ইও আর একটা হচ্ছে ইয়ন। এরপরে আমরা দেখব অনিয়মি বা চীনা উচ্চারণ হচ্ছে শি। যেমন দেখেন এই যে এটা হচ্ছে শি, আর এটা হচ্ছে মাসের কাঞ্জি,
ওইটার উচ্চারণ হবে গাচ্ছু। সেই গাচ্ছু 4 নম্বর মাস। 4 নম্বর মাস মানে এপ্রিল মাস। আমরা দেখলাম যে এটা 4-এর কাঞ্জি, সহজে মনে রাখবো যে এটার চারপাশে 4টা পেন্সিল আছে, এই জন্য এটা 4-এর কাঞ্জি। আর এটার উচ্চারণ হবে ইও, ইয়ন এবং শি। উদাহরণগুলো আপনারা বারবার ভালোভাবে পড়বেন। এরপরে আমাদের 5-এর কাঞ্জি, এটা হচ্ছে 5। এখন এইটা কিভাবে মনে রাখবো? দেখেন, এই 5-এর কাঞ্জি, এটার ভিতরে 5টা পেন্সিল আছে, বা 5টা পেন্সিল দিয়েই মূলত এই কাঞ্জিটাকে তৈরি করা হয়েছে। এইটা হচ্ছে 1, এরপরে এটা 2, এরপরে এটা 3, এটা 4, এটা 5। তার মানে এখানে টোটাল 5টা পেন্সিল ব্যবহার করা হয়েছে। এই যে ডান পাশে আপনি এটা খেয়াল করেন, এই যে 1, 2, 3, 4, 5। এখানে কয়টা পেন্সিল ব্যবহার করছে? 5টা পেন্সিল ব্যবহার করছে, এই জন্য এটা হচ্ছে 5-এর কাঞ্জি। আর আপনি কাঞ্জি লেখার সময় কোনটার পরে কোনটা লিখবেন সেই স্ট্রোক অর্ডারগুলো কিন্তু ডান পাশে দেওয়া আছে। আপনি এই পিডিএফ দেখে দেখে লেখার চেষ্টা করবেন, এবং যাদের পিডিএফটা লাগবে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এটা 5-এর কাঞ্জি মনে রাখার সহজ উপায়, এখানে 5টা পেন্সিল আছে, 5টা পেন্সিল মিলে এরকম আকৃতি হয়েছে, এই জন্য এটা 5-এর কাঞ্জি। এটার উচ্চারণ কি হবে? এটার কুনিয়মি বা জাপানি উচ্চারণ হবে ইৎসু, আর অনিয়মি চীনা উচ্চারণ হবে গো। জাপানি হবে ইৎসু, চীনা উচ্চারণ হবে গো। আমরা যদি একটু উদাহরণ দেখি, দেখেন শুরুতে কুনিয়মি বা জাপানি উচ্চারণ দিয়ে উদাহরণ দেখি। এটা হচ্ছে ইৎসু, আর এটার সাথে আবার একটা তসু আছে, তাহলে উচ্চারণটা হবে ইৎসুৎসু। ইৎসুৎসু অর্থ হচ্ছে 5টি। ইৎসু মানে হচ্ছে 5, আর তসু ওইটা দিয়ে টি বা টা বোঝাচ্ছে। ইৎসুৎসু 5টি। নিচে দেখেন আবার আছে ইৎসু। ইৎসু মানে 5, আর এটা হচ্ছে কা, এটা দিয়ে তারিখ বোঝাচ্ছে। উচ্চারণ হবে ইৎসুকা। ইৎসুকা অর্থ হচ্ছে 5 তারিখ। এরপরে অনিয়মি চীনা উচ্চারণ হবে গো। এখানে উদাহরণ খেয়াল করেন, এটা হচ্ছে গো, আর এটা হচ্ছে মাসের কাঞ্জি, উচ্চারণ হবে গাচ্ছু। তাহলে গো গাচ্ছু 5 মাস। 5 নাম্বার মাস মানে মে মাস। গো মানে 5, আর গাচ্ছু এটার অর্থ হবে মাস। গো গাচ্ছু মে মাস বা 5 নাম্বার মাস। আবার নিচে খেয়াল করেন, এটা হচ্ছে গো, গো মানে 5, আর কাই, কাই দিয়ে বার বোঝায়, তাহলে গো কাই অর্থ হবে 5 বার। আমাদের কাঞ্জি এটা ছিল 5-এর কাঞ্জি। আমরা সহজে মনে রাখবো যে এখানে টোটাল 5টা পেন্সিল আছে, এই জন্য এটা 5-এর কাঞ্জি। আর এটার উচ্চারণ বা নাম হবে ইৎসু এবং গো, দুইটাই হবে, দুইটাই মুখস্থ করবেন। এরপর আমাদের 6-এর কাঞ্জি, দেখেন এটা দিয়ে 6 বোঝায়। এখন এটা দিয়ে 6 বোঝায়, আমরা মনে রাখবো কিভাবে? আমরা পাশের পিকচারটা খেয়াল করি, দেখতে পাচ্ছেন যে এটা একটা ঘরের আকৃতি, এখানে একটা ঘর আছে, উপরে এটা ঘরের উপরের একটা অংশ, আর ঘরের ভিতরে দেখেন এখানে কিন্তু মানুষ আছে, 6 জন মানুষ আছে মোট। এই যে 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ঘর, এবং ঘরের ভিতরে কয়জন মানুষ আছে? 6 জন মানুষ আছে। এখন একটু খেয়াল করেন, আমরা যদি কাঞ্জিটার দিকে একটু তাকাই, এই যে ঘরের চিহ্নটা ছিল, এই চিহ্নটা হচ্ছে এইটা, কেমন? এটার সাথে মিলাবো। আর উপরে যে বাড়তি একটা অংশ ছিল, সেই বাড়তি অংশটা এই যে আমাদের এখানেও উপরে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাও একটা ঘরের আকৃতির মতো হয়, মোটামুটি মিলে যায়। আর ঘরে মানুষ ছিল কয়জন? যদিও এখানে মানুষগুলো নাই, বাট আমাদের পিকচারে ছিল, ঘরে মানুষ ছিল 6 জন। এই জন্য এইটা হচ্ছে 6-এর কাঞ্জি। এটা একটা ঘরের আকৃতি, এই যে এই অংশটা দেখে আমরা মনে রাখবো যে এটা একটা ঘর, আর এই পরের অংশ ছিল এইটুকু। আর ঘরে কয়জন মানুষ ছিল? ঘরে মানুষ ছিল 6 জন। যেহেতু ঘরে 6 জন মানুষ ছিল, এই জন্য এটা হচ্ছে 6-এর কাঞ্জি। এখন এইটার কুনিয়মি অথবা জাপানি উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে মু এবং মই, দুইটাই হইতে পারে, মু হবে মই হবে। আর অনিয়মি বা চীনা উচ্চারণ হবে রকু। তাহলে এটার নাম 3টা টোটাল, মু, মুই, রকু। মু অর্থ 6, মুই অর্থ 6, রকু অর্থ 6। উচ্চারণ যেটাই হোক, এটার অর্থ হবে 6। আমরা প্রথমে
কুনিয়মি দিয়ে উদাহরণ দেখি। যেমন এই যে দেখেন এখানে আছে, এটার উচ্চারণ হবে মু, আর এটা হচ্ছে তসু, তাহলে মুৎসু, মুৎসু 6টি। মু মানে 6, আর এই তসু ওইটা দিয়ে টি বা টা বোঝায়, মুৎসু 6টি। এরপরে দেখেন আবার আছে আমাদের 6-এর কাঞ্জি, এখানে এটার উচ্চারণ হবে মুই, মুই, আর এটা দিয়ে তারিখ বোঝায়, এটার উচ্চারণ হবে কা, মুইকা, মুইকা অর্থ হচ্ছে 6 তারিখ। আমরা অনিয়মী বা চীনা উচ্চারণ যদি দেখি, এটা হচ্ছে রকু, তাহলে এখানে এটার উচ্চারণ হবে রকু, আর এটা মাসের কাঞ্জি, এটার উচ্চারণ গাৎসু, রকু গাৎসু 6 মাস। রকু মানে 6, গাৎসু অর্থ হচ্ছে মাস, 6 নাম্বার মাস মানে হচ্ছে জুন মাস, রকু গাৎসু জুন মাস। আবার আছে দেখেন রকু, আর এটা হচ্ছে নেন, রকু মানে 6, আর নেন হচ্ছে বছর, রকু নেন 6 বছর। আমরা সহজে মনে রাখবো যে এটার সাথে ওই যে ঘরের আকৃতির সাথে অনেকটা মিলে যায়, ঘরে 6 জন মানুষ ছিল, এই জন্য এটা হচ্ছে 6-এর কাঞ্জি। আর এই কাঞ্জিটার নাম হচ্ছে মু, মুই এবং রকু। মু অর্থ 6, মুই অর্থ 6, রকু অর্থ 6। এরপরে আছে 7-এর কাঞ্জি, এটা দিয়ে 7 বোঝায়। এখন এটা মনে রাখবো কিভাবে, এটা খুবই সহজ। দেখেন এটা তো 7 বা 7, ইংরেজি 7টাকেই জাস্ট এখানে উল্টাইয়া দিছে, আর কিছু না। আপনি যদি খেয়াল করেন দেখবেন এটার ভিতরেই 7 আছে, হ্যাঁ, আর এই যে পেটটা কেটে দিছে, তার মানে ইংরেজি যে 7 আছে সেই 7টা উল্টাইয়া দিলেই জাপানিজ ভাষায় 7 হয়ে যায় বা 7-এর কাঞ্জি হয়ে যায়। এটা সহজেই আমরা মনে রাখতে পারবো যে এটা একটা উল্টা 7। এটার কুনিয়মি মানে জাপানি উচ্চারণ হবে নানা এবং নানো, দুইটাই হবে, নানাও পড়তে হবে, নানোও পড়তে হবে, কেমন। আর অনিয়মি মানে চীনা উচ্চারণ হবে শিচি। তাহলে এটা 7-এর কাঞ্জি, এটার নাম হবে নানা, নানো, শিচি। যদি আমরা একটু উদাহরণ দেখি, প্রথমে দেখেন যে এটা 7-এর কাঞ্জি, উচ্চারণ হবে নানা, আর এটা হচ্ছে তসু, নানাৎসু, নানাৎসু অর্থ হচ্ছে 7টি। এরপর দেখেন এইটা হচ্ছে নানো, এখানে উচ্চারণ হবে আবার নানো, নানো, আর এটা হচ্ছে কা, ওইটা দিয়ে তারিখ বোঝায়, নানো কা অর্থ হচ্ছে 7 তারিখ। নানো মানে 7, আর কা মানে তারিখ, নানো কা 7 তারিখ। আমরা যদি অনিয়মিত চীনা উচ্চারণ দেখি, দেখেন এখানে এটার উচ্চারণ হবে সিচি, সিচি মানে 7, আর এটা হচ্ছে গাৎসু, গাৎসু অর্থ হচ্ছে মাস, 7 নাম্বার মাস মানে হচ্ছে জুলাই মাস, সিচি গাৎসু জুলাই মাস। তাহলে আমরা এখানে শিখলাম যে এটা 7-এর কাঞ্জি। মনে রাখবো কেমনে, এখানে একটা উল্টা 7 আছে, এটার নাম হচ্ছে নানা, নানো, সিচি। নানা অর্থ 7, নানো অর্থ 7, সিচি অর্থ 7। এরপরে আছে 8-এর কাঞ্জি, এইটা দিয়ে 8 বোঝাবে। এখন এটা মনে রাখবো কিভাবে, এটা একটু খেয়াল করেন, একটু খেয়াল করলে আর কখনো ভুলবেন না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইজন মানুষ ব্যায়াম করতেছে, ঠিক না, একটা ছেলে একটা মেয়ে, দুইজন ব্যায়াম করতেছে। তো তারা যখন ব্যায়াম করতেছে দেখেন 2 পা 2 দিকে সরিয়ে দিয়ে তারপর ব্যায়াম করতেছে, এবং 2 পা 2 দিকে সরিয়ে দিলে আমাদের 8-এর কাঞ্জির মতো হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2 পা 2 দিকে সরিয়ে দিলে 8-এর কাঞ্জির মতো হয়। এখন তারা 2 পা 2 দিকে সরিয়ে দিয়ে 8টায় ব্যায়াম করে, সকাল 8টায়। 2 পা 2 দিকে সরিয়ে দিয়ে কয়টায় ব্যায়াম করে, 8টায় ব্যায়াম করে। কয়টায় ব্যায়াম করে, 8টায় ব্যায়াম করে। তাহলে আমরা ওইটার সাথে মিলিয়ে মনে রাখবো যে এখানে একটা মানুষ 2টা পা 2 দিকে সরিয়ে দিছে, এখন এই সরিয়ে দিছে কয়টায়, 8টায়, এই জন্য এটা 8-এর কাঞ্জি। এইভাবে আমরা মনে রাখতে পারি। এটার উচ্চারণ হবে কুনিয়মি, জাপানি উচ্চারণ হবে ইয়া, এখানে ছোট সু উচ্চারিত হয় না, সুতরাং শুধু ইয়া আর ইও, ইয়া হতে পারে, ইও হতে পারে। আর অনিয়মিত চীনা উচ্চারণ হবে হাচি। আমরা এখন এই উচ্চারণগুলো দিয়ে যদি একটু উদাহরণ দেখার চেষ্টা করি। শুরুতে আমরা কুনিয়মি জাপানি উচ্চারণের উদাহরণ দেখি। যেমন এখানে আছে দেখেন, এই যে এটার উচ্চারণ হবে ইয়া, আর এটা হচ্ছে তসু, তাহলে উচ্চারণ হবে ইয়াৎসু। ইয়াৎসু অর্থ হচ্ছে 8টি, ইয়া মানে 8, আর তসু এটার অর্থ টি বা টা, ইয়াৎসু 8টি। খেয়াল করেন এখানে আমি যে উপরে কাঞ্জি লিখছি, এইটার কিন্তু ওই যে উপরে একবারে ফাঁকা, আর এইটার উপরে কিন্তু ছোট্ট একটা দাগ আছে। দুইভাবেই লেখা যায়, মূলত ফন্টের ভিন্নতার কারণে দুই জায়গায় দুই রকম দেখাচ্ছে, বাট আপনি এই লেখাটা ফলো করেন, এইটাই বেটার, কেমন।
তো যাই হোক, ইয়া মানে 8 আর ইয়াৎসু অর্থ হবে 8টি। দ্বিতীয় উদাহরণটা দেখেন, এখানে কিন্তু আবার ইয়া হবে না, এখানে হবে ইও। এই যে এটা হচ্ছে ইও, আর এটা হচ্ছে কা, তারিখের কাঞ্জি। ইও কা 8 তারিখ। ইও মানে 8 আর কা হচ্ছে তারিখ। ইও কা 8 তারিখ। আমরা অনিয়মিত চীনা উচ্চারণে চলে যাচ্ছি। এটা হচ্ছে হাচি উচ্চারণ। হাচি মানে 8 আর গাচ্ছু মানে হচ্ছে মাস। হাচি গাচ্ছু 8 নাম্বার মাস মানে হচ্ছে আগস্ট মাস। তাহলে আমরা দেখলাম যে এটা 8-এর কাঞ্জি। মনে রাখবো কিভাবে? এই যে 2 পা সরিয়ে মানুষ 8টার সময় ব্যায়াম করে, এই জন্য এটা হচ্ছে 8-এর কাঞ্জি। এটার উচ্চারণ হবে ইয়া, ইও, হাচি। ইয়া মানিও 8, ইও মানিও 8, হাচি মানিও 8, যেটাই থাকুক অর্থ হবে 8। এরপরে আছে আমাদের 9-এর কাঞ্জি। এটা দিয়ে 9 বুঝাবে। আমরা এইটাকে সহজে কিভাবে মনে রাখতে পারি দেখেন, আমরা যদি এই 9-এর কাঞ্জিটাকে 2টা ভাগ করি, তাহলে আমরা দেখব ডান পাশে এই অংশটা, এইটা 7-এর মতো, 7-এর মতো। হ্যাঁ, আর এই যে 2টা স্ট্রোক আছে দেখেন, আমি ধরতেছি যে এই লম্বা এখানেও একটা অন আছে, আর এখানেও একটা অন আছে। তো আপনি তাহলে যোগ করেন, এই পাশে শুরুতে ছিল 7, এরপর উপরে 2টা অন আছে, অন অন, তাহলে 7, 8, 9, 3টা মিলে 9 হয়। এই জন্য এটা 9-এর কাঞ্জি। এই যে পাশের এই পিকচারটা যদি খেয়াল করেন আর একটু ভালো বুঝবেন যে এই অংশটা এটা 7-এর সাথে মিলে যায়, এটা 7, আর এইটা হচ্ছে 1, 7 আর 1 8, আর এই 1, এই হচ্ছে 9। তাহলে 7 আর 2 9। যেহেতু এখানে টোটাল 9 আছে, এই জন্য এইটা হচ্ছে 9-এর কাঞ্জি। কেমন? এটা হচ্ছে 9-এর কাঞ্জি। এখন আসেন, এই যে 9, এটার উচ্চারণগুলো কি কি হবে? এটার কুনিয়মি বা জাপানি উচ্চারণ হবে কোকোনো, কোকোনো। আর অনিয়মি বা চীনা উচ্চারণ হবে খিউ এবং হচ্ছে খু, দুইটাই হতে পারে। তো আমরা উদাহরণ দেখি, যদি খেয়াল করেন, এই যে এটা 9-এর কাঞ্জি, উচ্চারণ হবে কোকোনো, অর্থ হচ্ছে 9। আর এটা হচ্ছে তসু, যেটা দিয়ে টি বা টা বোঝায়, তাহলে কোকোনোৎসু, কোকোনোৎসু অর্থ হচ্ছে 9টি, কোকোনোৎসু 9টি। নিচেরটা দেখেন, আবার আছে কোকোনো এবং সাথে আছে কা, যেটা তারিখের কাঞ্জি, তাহলে উচ্চারণ হবে কোকোনোকা, কোকোনোকা অর্থ হচ্ছে 9 তারিখ। নিচে যদি দেখেন, এটা হচ্ছে আমাদের খিউ। উচ্চারণটা ক দিয়ে লেখা থাকলেও মূলত কা, কি, কু, কে, কো, এইটা যদি শব্দের শুরুতে বসে, তখন জাপানিজরা এটাকে ক্ষয়ের মতো উচ্চারিত করে। আপনি কিউ বললেও ভুল হবে না, কিন্তু ওরা বলে ক্ষয়ের মতো, খিউ। তো আপনি দুইটাই বলতে পারেন, কয়ের মতো বলতে পারেন, ক্ষয়ের মতো বলতে পারেন। তো যাই হোক, দেখেন এখানে এটার উচ্চারণ হবে খিউ, আর এটা হচ্ছে নেন। খিউ মানে হচ্ছে 9, আর নেন মানে বছর, খিউ নেন 9 বছর। নিচেরটা খেয়াল করেন, এখানে আবার উচ্চারণ হবে খু, খু মানে হচ্ছে 9, আর গাচ্ছু, গাচ্ছু মানে হচ্ছে মাস, 9 নাম্বার মাস, খু গাচ্ছু 9 নাম্বার মাস বা সেপ্টেম্বর মাস। আপনি যদি এটাকে কু গাচ্ছু পড়েন, তাতেও কিন্তু ভুল হবে না, দুইভাবেই পড়া যায়। তবে চেষ্টা করা উচিত জাপানিজরা যেভাবে উচ্চারণ করে সেইভাবে বলার। তো যাই হোক, আমাদের কাঞ্জি ছিল 9-এর কাঞ্জি। এখন এটা 9-এর কাঞ্জি মনে রাখবো কিভাবে? যে এখানে একটা 7 আছে, এরপর 2টা অন আছে, তো 7 আর 2টা অন মানে 2, 7 আর 2 মিলে 9 হয়েছে, এই জন্য এটা 9-এর কাঞ্জি। এটার উচ্চারণ হবে কোকোনো খিউ খু। সর্বশেষ হচ্ছে 10-এর কাঞ্জি, এটা দিয়ে 10 বোঝায়। এখন এইটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? পিকচারটা খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 10টা বাঁশের টুকরা আছে টোটাল। তো 10টা বাঁশের টুকরাকে আবার একটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো এই পিকচারটাকে যদি আমি একটু শর্ট করে নিয়ে আসি, এই যে 10টা বাঁশের টুকরা ছিল, এইটাকে আমি ধরে নিচ্ছি, এই একটাকেই ধরে নিচ্ছি এটা 10টা ছিল, আর এই যে এখানে রশি দিয়ে বাঁধা ছিল, এটা হচ্ছে সেই রশির চিহ্ন। তো এইটা থেকে এইটা চিন্তা করা যায় বা কল্পনা করা যায়। যেহেতু এখানে বাঁশ ছিল টোটাল 10টা, এই জন্য এইটা হচ্ছে 10-এর কাঞ্জি, আমরা এইভাবে মনে রাখতে পারি। তাহলে এটা হচ্ছে 10-এর কাঞ্জি, আর এটা দেখতে অনেকটা প্লাস চিহ্নের মতো, যোগ চিহ্নের মতো, আপনি সেভাবেও মনে রাখতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। এখন এটা হচ্ছে 10-এর কাঞ্জি। এটার কুনিয়মি বা জাপানি উচ্চারণ কি হবে? জাপানি উচ্চারণ হবে তো।
আর অনিয়মী বা চীনা উচ্চারণ কী হবে? চীনা উচ্চারণ হবে জু। আমরা যদি একটু উদাহরণ দেখি, দেখেন কুনিয়মি জাপানি উচ্চারণ দিয়ে যদি শুধু এই কাঞ্জিটা থাকে, এটা তো হবে তো। তো মানে 10টি, তো মানে 10 আবার 10টি দুইটাই বোঝায়। আমরা উপরে দেখছি যে 1 থেকে 9 টি বা টা বোঝানোর জন্য তসু যুক্ত হয়েছে। হ্যাঁ, 10-এর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, এটা ব্যতিক্রম। তসু যুক্ত না করলেও 10টি বোঝায়। তো যাই হোক, এটা হচ্ছে 10 বা 10টি। এরপর দেখেন আবার আছে তো মানে 10, আর এটার সাথে আছে তারিখের কাঞ্জি, যেটার উচ্চারণ হবে কা। তো কা, তো কা 10 তারিখ, তো মানে 10 কা দিয়ে এখানে তারিখ বোঝাবে। এখন অনিয়মী বা চীনা উচ্চারণ যদি দেখি, এখানে চীনা উচ্চারণ হবে জু, তাহলে এটা হচ্ছে জু। আর গাৎসু, গাৎসু অর্থ হচ্ছে মাস। জু মানে 10, গাৎসু মাস, 10 নম্বর মাস মানে হচ্ছে অক্টোবর মাস। আবার নিচে দেখেন লেখা আছে জু, জু, আর এরপর এটার সাথে আছে বুন, যৌবন। যৌবন অর্থ হচ্ছে যথেষ্ট বা পর্যাপ্ত। আমরা তাহলে দেখলাম যে এটা 10-এর কাঞ্জি, এখানে 10টা বাঁশ একসাথে বাঁধা ছিল। এই বাঁশের সাথে রশির চিহ্নটা মিলে 10-এর কাঞ্জি তৈরি হয়েছে। অথবা এটাকে মনে রাখা যায় যে এটা প্লাস চিহ্নের মতো। আর এটার নাম হবে তো এবং জু। তো হলেও তখন অর্থ হবে 10, আর জু হলেও তখন অর্থ হবে 10। এই ছিল আজকের ক্লাস। এখানে আজকেও আমরা 10টা কাঞ্জি শিখেছি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আমাদের কাঞ্জির ক্লাসগুলো খুব বেশি পছন্দ করতেছেন, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পিডিএফটা প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। প্রথম ক্লাসটা দেওয়ার পর অনেক দিন গ্যাপ হয়ে গেছে, আপনারা আমাকে অনেকেই মেসেজ দিয়েছেন। আসলে গত 18 এপ্রিল আমার বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার কারণে আমি অনেক দিন বাড়িতে ছিলাম। আবার আব্বা যখন অসুস্থ ছিল তখনও আব্বার সাথে হাসপাতালে ছিলাম। যাই হোক, আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার ভুল ত্রুটি মাফ করে দেয় এবং ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।